সেই পুকুরে আজও মাঝরাতে শোনা যায় পানির ভেতর অদ্ভুত শব্দ। গ্রামের মানুষ এখনো বিশ্বাস করে সেখানে কিছু একটা বাস করে। সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হলো বহু বছর আগে হারিয়ে যাওয়া সেই দুই বিশাল মাছ নাকি আজও অন্ধকার রাতে ফিরে আসে। তো লিসেনার, ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ রাকিবুল হাসান। তিনি জানিয়েছেন তার বাড়ি কুমিল্লা জেলার দেবিদ্বার উপজেলার সালিয়াকান্দি গ্রামে। বর্তমানে তিনি কলেজের একজন শিক্ষার্থী। ঘটনাটি তিনি তার নানির মুখে শুনেছেন এবং নিজের চোখে দেখা কিছু ঘটনার কথাও আমাদের কাছে তুলে ধরেছেন। তো সে যেভাবে লিখেছে আমি সেভাবেই পড়ছি। আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি আজ যে ঘটনাটি শেয়ার করতে যাচ্ছি সেটি আমাদের গ্রামের বহু পুরনো একটি রহস্যময় ঘটনার সাথে জড়িত। ছোটবেলা থেকেই এই ঘটনাটি নিয়ে গ্রামের মানুষের মাঝে নানা ধরনের আলোচনা শুনে বড় হয়েছি। আগে বিষয়টাকে তেমন গুরুত্ব দেইনি, কিন্তু সময়ের সাথে সাথে এমন কিছু ঘটনা নিজের চোখে দেখেছি যার পর থেকে আর কখনো এটাকে মিথ্যে বলে উড়িয়ে দিতে পারিনি। তো আমার নানা বাড়ির পাশেই ছিল একটি বড় পরিত্যক্ত জমি। চারপাশে ঘন ঝোপঝাড় আর বিশাল বড় বড় গাছ। দিনের বেলাতেও জায়গাটাতে কেমন যেন অদ্ভুত নীরবতা বিরাজ করত। তো গ্রামের বয়স্ক মানুষজন বলতো জায়গাটা নাকি ভালো নয়, সন্ধ্যার পর কেউ সেখানে যেত না। কিন্তু আমার পরদাদি খুব জেদি স্বভাবের মানুষ ছিলেন। তিনি ঠিক করেন সেই জমিতে একটি বড় পুকুর খনন করবেন, যাতে গ্রামের মানুষ পানি ব্যবহার করতে পারে। তো তার যেই কথা সেই কাজ। তারপরে শুরু হলো পুকুর খননের কাজ। কয়েকজন শ্রমিক দিনরাত কাজ করতে লাগলো। তো বিশাল বড় পুকুর খনন করা হলো। শুধু তাই নয়, পুকুরের ভেতরে আরও কয়েকটি গভীর কূপও খনন করা হয়। যেমন মাটির নিচ থেকে পানি উঠে আসে। কিন্তু এত পরিশ্রমের পরও পুকুরে এক ফোঁটা পানিও উঠল না। দিন যায়, রাত যায়, কিন্তু পুকুর শুকনোই রয়ে গেল। বিষয়টা নিয়ে সবাই অবাক হয়ে যায়। গ্রামের অনেকে তখন বলতে শুরু করলো এই জমিতে অশরীরী কিছু আস্থানা আছে। তো পুকুর না ভরায় আমার পরদাদি খুব ভেঙে পড়েন। তিনি ঠিকমতো খাওয়া দাওয়া করতেন না। এক রাত্রে তিনি একটি অদ্ভুত স্বপ্ন দেখলেন। স্বপ্নে দেখেন সাদা পোশাক পরা লম্বা এবং এক ব্যক্তি সাদা পোশাক পরা লম্বা এক ব্যক্তি তাকে বলছে, যদি এই পুকুরে পানি ভরে উঁচু করতে চাও তাহলে তোমাকে মূল্য দিতে হবে, তোমার চোখ আমাদের দিতে হবে। তো কথাগুলো শুনে তিনি ঘুম ভেঙে কাঁপতে শুরু করলেন। তো পুরো শরীর ঘামে ভিজে গেছে তার। পরদিন সকালে তিনি গ্রামের এক সম্মানিত হুজুরের কাছে সব খুলে বললেন। হুজুর সব কিছু শুনে কিছুক্ষণ চুপ করে থাকেন। তারপর বলেন, বিষয়টি সাধারণ কিছু নয়, এখানে অদৃশ্য শক্তির প্রভাব আছে। তিনি আরও কয়েকজন বয়স্ক মানুষকে নিয়ে পরামর্শ করে একটি উপায় বের করেন। হুজুর বলেন, দুটি চোখ তৈরি করতে হবে, একটি খাঁটি সোনা দিয়ে আর একটি খাঁটি রূপা দিয়ে। এরপর গভীর রাতে সেই চোখ দুটি পুকুরে নিক্ষেপ করতে হবে। তবে শর্ত হলো পেছনে তাকানো যাবে না। তো কয়েকদিন পর সোনার এবং রূপার চোখ তৈরি করা হলো। তো রাত যত গভীর হতে লাগলো ততই চারপাশে অদ্ভুত নীরবতা নেমে এলো। তো গ্রামের কুকুরগুলো সেদিন অস্বাভাবিক আচরণ করছিল। আমার পরদাদি ভয়ে কাঁপতে কাঁপতে হুজুরের নির্দেশ মতো পুকুর ধারে গেলেন। তো তারপরে বিসমিল্লাহ বলে চোখ দুটি পানি শূন্য পুকুরে ছুঁড়ে মারলেন এবং দ্রুত হাঁটতে শুরু করলেন। ঠিক তখনই তার কানে ভেসে আসে পানির তীব্র শব্দ, যেন মাটির নিচ থেকে হু হু করে পানি উঠছে। তিনি ভয়ে পেছনে তাকাননি, দৌড়ে বাড়িতে ফিরে আসেন। তো পরদিন সকালে গ্রামের মানুষ যা দেখল তা আজও অনেকের কাছে অবিশ্বাস্য। যে পুকুরে এতদিন এক ফোঁটা পানি ছিল না, সেই পুকুর টলমলে স্বচ্ছ পানিতে ভরে গেছে। তো সকালে সূর্যের আলো পানির উপর পড়ে অদ্ভুত ঝিলিক তৈরি করেছিল। তো সবাই অবাক হয়ে যায়। কেউ কেউ
ভয়ে কাজ পর্যন্ত যাইনি। কিন্তু সেদিন থেকেই পুকুরটি নিয়ে গ্রামের মানুষের মনে এক ধরনের রহস্য জন্ম নেয়। তো এর কিছুদিন পর আমার পরদাদি সেই পুকুরে দুটি বিশাল গজাল মাছ ছাড়েন। মাছ দুটি ধীরে ধীরে অস্বাভাবিক বড় হতে থাকে। তো গ্রামের জেলেদের কড়া নির্দেশ দেওয়া হয় মাছ ধরার সময় যেন ওই দুটি মাছকে কেউ আঘাত না করে। অনেকে বলতো মাছ দুটি সাধারণ মাছ নয়, ওদের চোখ নাকি মানুষের মতো চকচকে করত। তো রাতের বেলা পুকুর ধারে গেলে পানির নিচে বিশাল কিছু নড়াচড়া করতে দেখা যেত। তো বছরের পর বছর কেটে যায়। এক ভয়াবহ বন্যায় পুকুরের চারপাশের বাঁধ ভেঙে যায়। তো সবাই ধারণা করেছিল মাছ দুটি হয়তো স্রোতে ভেসে হারিয়ে গেছে। কিন্তু আসল রহস্য শুরু হয় তারপর থেকেই। আমার ছোটবেলায় এক বর্ষার রাতে আমি নিজে একটি ঘটনা দেখেছিলাম। গভীর রাতে হঠাৎ বাইরে প্রচণ্ড শব্দে ঘুম ভেঙে যায়। মনে হচ্ছিল বাড়ি কিছু পানির নিচে চলাফেরা করছে। গ্রামের মানুষ টর্চ নিয়ে বাইরে বের হয়ে আসে। পুকুরের চারপাশে সরু রাস্তার কাছে পানি কাঁপছিল অস্বাভাবিকভাবে। কিছুক্ষণ পর দেখা গেল কালভার্টের নিচ দিয়ে বিশাল কিছু একটা ছায়া চলে গেল। তো সাথে সাথে পাশের জেলেদের পাতার জাল ছিঁড়ে যায়। সবাই আতঙ্কে পিছিয়ে যায়, কেউ কাছে যাওয়ার সাহস পায়নি। তো পরদিন সকালে দেখা যায় পুকুরের পানির লাল মানে পুকুরের পানিতে লাল পদ্ম ফুটে আছে, শাপলা। গ্রামের বয়স্ক মানুষজন বলতো যখনই সেই মাছ দুটি ফিরে আসে তখনই পুকুরে লাল শাপলা ফুল ফোটে। আজও গ্রামের অনেকের দাবি করেন তো গভীর রাতে পুকুরের পাশে দাঁড়ালে পানির নিচ থেকে ভারী নিঃশ্বাসের শব্দ শোনা যায়। কেউ কেউ আবার পানির ভেতর দুটি জলে চোখও দেখেছেন। তো এখনও সেই পুকুর আমাদের এলাকার রহস্যের প্রতীক হয়ে আছে। তো দিনের বেলা সব কিছু স্বাভাবিক মনে হলেও রাত নামলেই জায়গাটা বদলে যায়। অদ্ভুত ঠান্ডা বাতাস বইতে থাকে। আশেপাশের মানুষ এখনও সন্ধ্যার পর একা সেখানে যায় না, কারণ গ্রামের সবাই বিশ্বাস করে সেই পুকুরে এখনও এমন কিছু আছে যে যার আজ পর্যন্ত কেউ খুঁজে পায়নি। তো লিসেনার ঘটনা এ পর্যন্তই। তো লিসেনার এবার আমরা চলে যাব আমাদের পরবর্তী ঘটনায়। সবাই মনোযোগ সহকারে শুনবেন। এই ঘটনাটি পড়ার পর হয়তো আপনি আর কখনো সীমান্তের নির্জন গ্রাম কিংবা রাতের অন্ধকারে ছাগলের ডাককে স্বাভাবিকভাবে নিতে পারবেন না। কারণ কিছু গ্রামে রাত নামলে মানুষ দরজা বন্ধ করে শুধু চোর ডাকাতের ভয়ে নয়, তারা ভয় পায় এমন কিছু শক্তিকে যাদের অস্তিত্ব কেউ বিশ্বাস করতে চায় না। আসসালামু আলাইকুম প্রিয় পাঠক বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং নিরাপদে আছেন। আজকে ঘটনাটি আমাদের কাছে পাঠিয়েছেন মোহাম্মদ সাইফুল ইসলাম। তিনি নেত্রকোনা জেলার কমলাকান্দা উপজেলার সীমান্ত ঘেরা এক প্রত্যন্ত গ্রাম থেকে ঘটনাটি পাঠিয়েছেন। তো তাদের গ্রামের শেষ মাথা থেকেই শুরু হয়েছে ভারতের মেঘালয় রাজ্য। গ্রামের মানুষজন বলেন রাতের নীরবতা, ওপারের পাহাড়ি মানুষের হাঁটার শব্দও নাকি শোনা যায়। যেহেতু পুরো এলাকা পাহাড়ি জঙ্গল আর ধান খেতে ঘেরা, তাই বিজিবি কিংবা বিএসএফের চোখ ফাঁকি দিয়ে মানুষের আসা যাওয়া সেখানে খুব সাধারণ বিষয়। গ্রামের অধিকাংশ মানুষেরই বিশাল ধানই জমি, সেখানে ধান খুব ভালো জন্মায়। কারো 10 একর, কারো 12 একর, বছরে শত শত মন ধান ওঠে। কিন্তু এত সম্পদ থাকার পরও গ্রামটিতে আজও বিদ্যুৎ পৌঁছেনি। সৌর বিদ্যুতেই তাদের একমাত্র ভরসা। আর আকাশ মেঘলা হলে হারিকেন আর কপিবাতির আলোতেই তারা রাত কাটায়। তো সাইফুল লিখেছেন ঘটনাটি ঘটেছিল তার দূর সম্পর্কের চাচা মালেক মিয়াকে কেন্দ্র করে। মালেক মিয়া ছিলেন গ্রামের অন্যতম ধনী কৃষক। বিশাল ধান ক্ষেত আর পাহাড়ের ডালে লেবুর বাগান ছিল তার। কিন্তু বহু বছর ধরে পাশের বাড়ির আব্দুল মজিদের সঙ্গে জমি নিয়ে তার বিরোধ চলছিল। বিরোধটা শুরু হয়েছিল মাত্র 3 হাত জমি নিয়ে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটা এমন জায়গাও পৌঁছে যায় যে একে অপরের রক্তের পিপাসু হয়ে ওঠে। আব্দুল মজিদ ছিল
অদ্ভুত স্বভাবের লোক। দিনের বেলায় তাকে খুব সাধারণ মনে হলেও রাত হলেই সে অদৃশ্য হয়ে যেত। গ্রামের অনেকেই বলতো সে মাঝরাতে সীমান্ত পার হয়ে মেঘালয়ের ভেতরে যায়। আবার কেউ বলতো ওপারের পাহাড়ি খাসিয়া গ্রামে তার উঠা বসা আছে। কিন্তু এসব নিয়ে কেউ কখনো প্রকাশ্যে কিছু বলতো না, কারণ গ্রামের সবাই জানতো আব্দুল মজিদের পেছনে ছিল পাহাড়ি এক কারো সম্প্রদায়ের গ্রাম প্রধান, যার নাম ছিল রাংধুন। লোকটা কালো জাদুতে এতটাই পারদর্শী ছিল যে আশেপাশের কয়েকটা সীমান্ত গ্রামে তার নাম শুনলেই মানুষ দরজা বন্ধ করে ফেলত। তো গ্রামের বৃদ্ধরা বলতো রাধু নাকি মানুষের শরীর ছাড়াই ছায়া পাঠাতে পারে, কারো ঘরের চালের উপর রাতভর ছাগলের পায়ের শব্দ শোনাতে পারে, আবার কারো উঠোনে এমন কিছু ফেলে যায় যেটা স্পর্শ করার পর পুরো পরিবার অসুস্থ হয়ে পড়ে। তো প্রথম অস্বাভাবিক ঘটনাটা ঘটে আষাঢ় মাসের এক রাতে। সেদিন ভীষণ ঝড় হচ্ছিল, সৌরবিদ্যুৎ চার্জ শেষ হয়ে যায়। তো পুরো গ্রাম অন্ধকারে ডুবেছিল। রাত প্রায় 2টার দিকে মালেক মিয়ার ছোট ছেলে রুবেল ঘুম থেকে উঠে বাইরে প্রস্রাব করতে যায়। হঠাৎ সে দেখতে পায় তাদের গোয়ালঘরের সামনে একটা কালো ছাগল দাঁড়িয়ে আছে। তো ছাগলটার চোখ অস্বাভাবিক লাল ছিল, অন্ধকারের মধ্যেও চোখ দুটো জ্বলছিল আগুনের মতো। রুবেল ভয়ে চিৎকার করে ঘরে ঢুকে পড়ে। সবাই হারিকেন নিয়ে বাইরে বের হয়, কিন্তু বাইরে গিয়ে তারা কিছুই দেখতে পায় না। পরদিন সকালে মালেক মিয়ার স্ত্রী উঠোন ঝাড়ু দিতে গিয়ে চিৎকার করে ওঠে। উঠোনের মাঝখানে একটা কালা ছাগলের মাথা পড়েছিল। মাথার 2 চোখ উপড়ে ফেলা, আর মুখের ভেতর গুজে দেওয়া ছিল লাল কাপড়ের মোড়ানো কয়েকটা চুল আর পেরেক। পুরো গ্রাম আতঙ্ক ছড়িয়ে পড়ে। গ্রামের মসজিদের ইমাম এসে কোরআন তেলাওয়াত করেন। সবাই বলে এটা ভালো কিছু নয়, কিন্তু মালেক মিয়া বিষয়টা পাত্তা দেননি। তিনি বলেছিলেন কেউ ভয় দেখানোর চেষ্টা করছে। কিন্তু সেই রাত থেকেই অদ্ভুত সব ঘটনা শুরু হয়। প্রতিদিন গভীর রাতে তাদের টিনের চালের উপর যেন কেউ হাঁটাহাঁটি করত। কখনো ছাগলের ডাক, কখনো নারীর কান্না, আবার কখনো মনে হতো কেউ বাড়ির চারপাশে ঘুরে ঘুরে মাটি খুঁড়ছে। মালেক মিয়ার বড় মেয়ে শিউলি এক রাতে জানালার ফাঁক দিয়ে দেখে উঠোনে সাদা কাপড় পরা একজন মহিলা দাঁড়িয়ে আছে। তার কোলে ছিল একটা ছাগলের কাটা মাথা। শিউলি চিৎকার দিতেই সেই অভয় অন্ধকারে মিলিয়ে যায়। দিন যেতে লাগলো, আর মালেক মিয়ার পরিবার ধীরে ধীরে অস্বাভাবিক হয়ে উঠতে লাগলো। তাদের গাভীগুলো হঠাৎ অসুস্থ হয়ে মারা যেতে লাগলো। ধানের জমিতে পোকার আক্রমণ শুরু হলো। রাতে ঘুমালেই পরিবারের সবাই একই স্বপ্ন দেখত। স্বপ্নে দেখা যেত পাহাড়ের ওপরে আগুন জ্বলছে, আর সেই আগুনের চারপাশে কয়েকজন মানুষ ছাগল জবাই করছে। একদিন ফজরের আগে মালিক মিয়ার স্ত্রী নিখোঁজ হয়ে যান। পুরো গ্রাম খুঁজেও তাকে পাওয়া যায়নি। দুপুরের দিকে বাড়ির পেছনের বাঁশঝাড় থেকে তাকে উদ্ধার করা হয়। তিনি অজ্ঞান অবস্থায় পড়েছিলেন। জ্ঞান ফেরার পর শুধু একটা কথাই বলেছিলেন, ওরা ছাগলের মাথার ভেতর আগুন জ্বালায়, ওরা মানুষ মারে। তারপর থেকেই তিনি মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। সাইফুল লিখেছেন, তখন পুরো গ্রাম নিশ্চিত হয়ে যায় যে বিষয়টা সাধারণ কিছু নয়। গ্রামের কয়েকজন যুবক মিলে সিদ্ধান্ত নেয় তারা রাতে পাহারা দেবে। সেদিন ছিল অমাবস্যা, আকাশে চাঁদ ছিল না, চারপাশে ঘন অন্ধকার। রাত প্রায় 3টার দিকে তারা দেখতে পায় মালেক মিয়ার ধান খাতির মাঝখানে আগুন জ্বলছে। সবাই দৌড়ে সেখানে যায়। কাছে গিয়ে তারা যা দেখেছিল সেটা আজও কেউ ভুলতে পারেনি। ধান ক্ষেতের মাঝখানে মাটির উপর গোল করে আঁকা ছিল অদ্ভুত চিহ্ন। মাঝখানে রাখা একটা বড় পিতলের পাত্র, আর সেই পাত্রের ভেতরে ছিল ছাগলের কাটা মাথা। মাথার ভেতর আগুন জ্বলছিল। আগুনের চারপাশে দাঁড়িয়ে ছিল 3জন মানুষ, তাদের গলায় কালো কাপড়, আর তারা অদ্ভুত ভাষায় কিছু পড়ছিল। হঠাৎ তাদের একজন মুখ তুলে তাকায়। হারিকেনের আলোয় গ্রামের লোকেরা স্পষ্ট দেখতে পায় সে আব্দুল মজিদ। এরপর যা হয় সেটা আরো ভয়ঙ্কর।
গ্রামের লোকেরা চিৎকার করতে করতে সামনে এগিয়ে যেতেই হঠাৎ পুরো ধান ক্ষেতের বাতাস অস্বাভাবিক ভারী হয়ে যায়। মনে হচ্ছিল কেউ যেন আকাশের উপর থেকে পুরো গ্রামের নিঃশ্বাস চেপে ধরেছে। চারপাশের ঝিঝি পোকার শব্দ এক সেকেন্ডের মধ্যে থেমে গেল, বাতাস থেমে গেল, এমনকি হারিকেনের আগুন পর্যন্ত স্থির হয়ে রইল। তারপরেই হঠাৎ ধান ক্ষেতের মাঝখান থেকে একসাথে শত শত ছাগলের ডাক ভেসে এলো, কিন্তু আশেপাশে একটা ছাগলও ছিল না। শব্দগুলো এমন ছিল যেন শত শত পশুকে একসাথে জবাই করা হচ্ছে। গ্রামের মুরব্বী সালামত আলী কাঁপা গলায় বলেছিল, এই আওয়াজ মানুষের আওয়াজ নয়, সবাই পিছাইয়া যা। কিন্তু তখন আর পিছিয়ে যাওয়ার সুযোগ ছিল না। ধান ক্ষেতের মাটি হঠাৎ কাঁপতে শুরু করলো। প্রথমে মনে হচ্ছিল ভূকম্প হবে, তারপর গ্রামের লোকেরা দেখতে পেল ভেজা কাদার নিচ থেকে কালো কালো হাত বের হচ্ছে, শুকনো মানুষের হাতের মতো। কারো হাতের আঙ্গুল নেই, কারো হাতের চামড়া ঝুলে পড়ে আছে। সেই হাতগুলো ধীরে ধীরে মাটির উপর উঠতে লাগলো, যেন কবরের নিচে চাপা পড়া মৃত মানুষগুলো উঠে আসছে। একটা ছেলে ভয় চিৎকার করে উঠতেই তার মুখ দিয়ে হঠাৎ রক্ত বের হতে শুরু করলো। সে সেখানেই জ্ঞান হারিয়ে পড়ে। আরেকজন দৌড় দিতে গিয়ে হঠাৎ মাটিতে পড়ে কাঁদতে শুরু করলো। সে শুধু বলছিল, আমার পা কে যেন ধরেছে, আমার পা কে যেন ধরেছে। কিন্তু সেখানে কাউকে দেখা যাচ্ছিল না। ঠিক তখনই পাত্রের ভেতরে রাখা ছাগলের মাথাটা ধীরে ধীরে নড়ে উঠল। সবাই স্পষ্ট দেখল কাটা মাথার চোখের ফাঁকা গর্তে আগুন জ্বলছে, আর তারা মুখের ভেতর থেকে মানুষের দাঁতের মতো কিছু একটা বের হয়ে আসছে। তারপর সেই মাথাটা নিজের থেকেই ঘুরে মালেক মিয়ার দিকে তাকালো। পরের মুহূর্তে যে শব্দটা শোনা গেল, সেটা মানুষ না, পশু কেউ বুঝতে পারেনি। জমি আমাদের চাই কথাটা পুরো ধান খেতে প্রতিধ্বনিত হতে লাগলো। জমি আমাদের চাই, জমি আমাদের চাই। মনে হচ্ছিল একসাথে শত শত গলা একই কথা বলছে। তারপর গ্রামের সবাই দেখলো কালো কাপড় পরা তিনজন লোকের পেছনে আরো কয়েকটা অভয় দাঁড়িয়ে আছে, কিন্তু তাদের শরীর ছিল না, শুধু লম্বা ছায়া। আর সেই ছায়াগুলো চোখ লাল আগুনের মতো জ্বলছিল। হঠাৎ কালো কাপড় পরা একজন নিজের হাত কেটে রক্ত পাত্রের ভেতরে ঢেলে দিল। সঙ্গে সঙ্গে ছাগলের মাথাটা অমানুষিক শব্দে হাসতে শুরু করলো। সেই হাসি শুনে গ্রামের কয়েকজন লোক কান চেপে ধরে বসে আছে। একজন বৃদ্ধ তো সেখানেই হার্ট অ্যাটাক করে মারা যায়। মালেক মিয়া তখনও দাঁড়িয়েছিলেন, তার পুরো শরীর কাঁপছিল, কিন্তু তিনি আয়তাল কুরসি পড়তে পড়তে সামনে এগিয়ে গেলেন। তার মুখ দিয়ে তখন শুধু কোরআনের আয়াত বের হচ্ছিল। তিনি এক মুঠো মাটি তুলে ফু দিলেন, আর ঠিক তখনই পুরো সীমান্ত এলাকা কেঁপে উঠল। প্রচণ্ড ঝড় শুরু হলো, এমন ঝড় গ্রামের মানুষ জীবনে দেখেনি। ধান ক্ষেতের মাঝখানে আগুন কয়েক হাত উপরে উঠে গেল। কালো ছায়াগুলো হঠাৎ চিৎকার করলো। সেই চিৎকার মানুষের নয়, মনে হচ্ছিল পাহাড়ের ভেতর আটকে থাকা হাজারো প্রাণী একসাথে আর্তনাদ করছে। তারপর সবাই দেখলো ছাগলের মাথাটার মুখ ফেটে ভেতর থেকে কালো ধোঁয়া বের হচ্ছে। ধোঁয়ার ভেতরে মানুষের মুখ দেখা যাচ্ছিল। কেউ কাঁদছে, কেউ সাহায্য চাইছে, কেউ নিজের চোখ নিজেই ছিঁড়ে ফেলছে। গ্রামের লোকেরা তখন পাগলের মতো দৌড়াতে শুরু করে। কেউ কারো দিকে তাকাচ্ছিল না, শুধু বাঁচার চেষ্টা করছিল। কিন্তু মালেক মিয়া থামেনি। তিনি চিৎকার করে সূরা ফালাক পড়তে শুরু করলেন, আর সেই মুহূর্তে কালো কাপড় পরা একজন আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে। তার শরীর কয়েক সেকেন্ডের মধ্যেই পুরে কালো হয়ে যায়, কিন্তু আশ্চর্যের বিষয় হলো তার শরীর মাটিতে পড়ার আগেই অদৃশ্য হয়ে যায়। বাকি দুজন তখন পাহাড়ের জঙ্গলের দিকে দৌড় দেয়, কিন্তু দৌড়ানোর সময় তাদের পেছনে মানুষের মতো কিছু একটা হামাগুড়ি দিয়ে চলছিল। গ্রামের কয়েকজন বলছিল তারা স্পষ্ট দেখেছে সেই জিনিসগুলোর মাথা ছিল ছাগলের আর শরীর মানুষের। পরদিন পুরো গ্রাম ধান খেতে গিয়ে যা দেখেছিল সেটা আজও কেউ ভুলতে পারেনি। সেখানে আগুন জ্বলছিল, সেখানে মাটির নিচে
পোতা ছিল অসংখ্য পুতুল। প্রতিটা পুতুলের গায়ে গ্রামের মানুষের নাম লেখা, কারো বুকের মধ্যে সূচ ঢোকানো, কারো চোখ সেলাই করা। আবার কিছু পুতুলের মুখের ভেতর গুঁজে দেওয়া ছিল আসল মানুষের নখ আর চুল। সবচেয়ে ভয়ঙ্কর ছিল একটা বড় পুতুল। পুতুলটার মাথা ছিল ছাগলের মাথা কাটা দিয়ে বানানো, আর তার গলায় ঝুলছিল মালেক মিয়ার নাম। এর ঠিক 3 দিন পর আব্দুল মজিদ নিখোঁজ হয়ে যায়। কিন্তু ঘটনাটা এখানেই শেষ হয়নি। তার নিখোঁজ হওয়ার 7 দিন পর সীমান্তের পাশের পাহাড়ি ঝর্ণার কাছে এক বিএসএফ সদস্য নাকি গভীর রাতে একটা অদ্ভুত দৃশ্য দেখছিলেন। সে দেখেছিলেন জঙ্গলের ভেতর কয়েকজন কালো কাপড় পরা মানুষ আগুন দিয়ে দাঁড়িয়ে আছে, আর মাঝখানে বসে আছে এক লোক যার পুরো শরীর পোড়া, কিন্তু তার চোখ দুটো জ্বলছিল। লোকটা ধীরে ধীরে মুখ তুলে তাকায়, আর সেই বিএসএফ সদস্য পরে দাবি করেছিল লোকটা ছিল আব্দুল মজিদ, কিন্তু তার মুখের অর্ধেক ছিল ছাগলের মতো। এরপর থেকে প্রতি অমাবস্যার রাতে সীমান্তের এই জঙ্গলে কেউ যায় না, কারণ মাঝরাতে সেখানে আজও শোনা যায় পাথরে ধারালো ছুরি ঘষার শব্দ। তারপর এক সময় বেশি আসে ছাগল জবাইয়ের শব্দ। আর গ্রামের মানুষ বলে যদি কেউ ভুল করে সেই শব্দ অনুসরণ করে জঙ্গলের ভেতরে ঢুকে যায়, তাহলে আর কখনো তাকে স্বাভাবিক অবস্থায় ফিরে পাওয়া যায় না। কারণ কয়েক বছর আগে গ্রামের এক যুবক সাহস করে সেই শব্দের পেছনে গিয়েছিল। 3 দিন পর পাওয়া যায় ধান ক্ষেতের মাঝখানে অচেতন অবস্থায়। তার মুখে তখন শুধু একটা কথাই ছিল, ওরা এখনো মাটি খুঁড়ে, ওরা এখনো মাথা কেটে আগুন জ্বলায়, আর ওদের নেতা এখনো বেঁচে আছে। তো লিসেনার, আশা করি সবার ভালো লেগেছে ঘটনাটি। তো আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।